বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর, 11 দিন যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর, তবে জেরুসালেমে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ। বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে দুদিনে 40 জনের বেশি কোভিড সংক্রমিত হবার পর পুরো টেকনাফ আর উখিয়ায় লকডাউন জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরে আমাদের করোনা ভাইরাসের সংক্রমণের ট্রেন্ড যেটা আমরা দেখছি খুবই ঊর্ধ্বগতি, যেহেতু সাম্প্রতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। টেকনাফ থেকে কেউ বাইরে যাওয়া খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না। আর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারকে কেন্দ্র করে সরকার এবং ক্ষমতাসীন দলের অনেকের মধ্যে অস্বস্তি, শুনবেন এ নিয়ে। রয়েছে বিশেষ রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামের আটক হওয়া কি বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতাকে বিপন্ন করবে? তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ইসরায়েল এবং গাজার ফিলিস্তিনিদের মধ্যে গতরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও আজ জেরুসালেমে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ও পেট্রোল বোমা ছুড়লে পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে, এতে প্রায় 20 জন আহত হয়। অন্যদিকে গাজায় 11 দিনব্যাপী যুদ্ধের পর দুপক্ষই তাতে বিজয়ী হবার দাবি করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের চালানো সামরিক অভিযানে তারা হামাস গোষ্ঠীর সর্বোচ্চ ক্ষতি সাধনে সক্ষম হয়েছেন। অন্যদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ে বলেছেন, তার সংগঠনই জয়ী হয়েছে এবং তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের ধারণাকে ধ্বংস করে দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসে মৃত্যুর যে সংখ্যা সরকারিভাবে দেওয়া হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে 2 বা 3 গুণ বেশি হবে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা 34 লাখ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের 2020 সালের স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যানে বলছে, আনুমানিক মৃত্যুর সংখ্যা 60 থেকে 80 লাখ বলাটাই বরং অনেক বেশি বাস্তবসম্মত। ইউরোপীয় ইউনিয়ন বলছে, এবছরের শেষ নাগাদ তারা নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোকে কমপক্ষে 10 কোটি ডোজ টিকা অনুদান হিসাবে দেবে। রোমে কোভিড নিয়ে এক শীর্ষ বৈঠকে দেওয়া ভাষণে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন এই প্রতিশ্রুতি দেন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের কর্তৃপক্ষ বলছে, চমন শহরে ফিলিস্তিনিদের সমর্থন জানাতে আয়োজিত একটি সমাবেশ চলার সময় এক বোমা বিস্ফোরণে কমপক্ষে 6 ব্যক্তি নিহত হয়েছে। এই বিস্ফোরণে আরও 10 জনেরও বেশি লোক আহত হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটস বলেছেন, স্বাগতিক টোকিও শহরে করোনা ভাইরাস মহামারীর কারণে জরুরি অবস্থা ঘোষিত হলেও গ্রীষ্মকালীন অলিম্পিক ঠিক সময় মতোই অনুষ্ঠিত হবে। তিনি বলছেন, এখন জাপানের মানুষ অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে থাকলেও আগামী দিনগুলোতে আরও বেশি লোক কোভিডের টিকা নিলে জনমত বদলে যাবে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। এই অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। ইসরায়েল ও গাজার ফিলিস্তিনিদের মধ্যে 11 দিনের যুদ্ধের পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুই পক্ষই সেই 11 দিন ব্যাপী যুদ্ধে বিজয়ী হবার দাবি করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তারা হামাস গোষ্ঠীর সর্বোচ্চ ক্ষতি সাধনে সক্ষম হয়েছেন। অন্যদিকে হামাস নেতা ইসমাইল হানিয়ে বলছেন, তারাই যুদ্ধে বিজয়ী হয়েছেন। যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও আজ জেরুসালেমে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে বেশ কিছু ফিলিস্তিনি আহত হয়েছে। আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। গত মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে বলেই দেখা যাচ্ছে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে বলা হচ্ছে, প্রায় 100 নারী ও শিশুসহ কমপক্ষে 232 জন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, অন্তত 200 ফিলিস্তিনি যোদ্ধা গাজায় নিহত হয়েছেন, তবে হামাস অবশ্য ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি। আর ইসরায়েলে 2টি শিশুসহ 12 জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, গাজা থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 4000 রকেট ছুড়েছে হামাস। গাজায় আজ থেকে শুরু হয়েছে বিধ্বস্ত বাড়িঘরের ইট সুরকি সরিয়ে রাস্তাঘাট পরিষ্কার করার কাজ। ইসরায়েলি সেনাবাহিনী লোক চলাচলের ওপর যেসব বিধিনিষেধ আরোপ করেছিল তার প্রায় সবই তুলে নেওয়া হয়েছে। তেল আবিব বিমানবন্দরে আবার বিমান নামতে শুরু করেছে। ইসরায়েল ও হামাস দুপক্ষই এই সংঘাতে তাদের জয় দাবি করছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই যুদ্ধবিরতি উন্নয়নের জন্য সত্যিকার সুযোগ এনে দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে তাদের ফিলিস্তিনি সংকটের একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানের জন্য তাদের প্রয়াস জোরদার করবে। তবে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন বলছেন, ভবিষ্যতে আবার কোনো যুদ্ধ বেঁধে যাওয়া ঠেকাতে হলে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ব্যাপক ভিত্তিক সমাধান করতে হবে এবং এখন পর্যন্ত এর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সঞ্জনা চৌধুরী। বাংলাদেশে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারকে কেন্দ্র করে সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনেকের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে। সরকারের মন্ত্রীদের অনেকে বলছেন যে যেহেতু রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে এখন বিষয়টাকে আইনগতভাবেই ফয়সালা করা উচিত। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করছেন যে সরকার এবং গণমাধ্যমের মধ্যে যাতে দূরত্ব সৃষ্টি না হয়, সেই জন্য আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে। গত 18 মে ঢাকার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে রোজিনা ইসলামকে 5 ঘণ্টারও বেশি সময় আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তরের পর তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়েছিল। ঢাকা থেকে কাদির কল্লোল। ঢাকায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের একটি কক্ষে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রাখা এবং তারপর 100 বছরের পুরনো আইনে নথি চুরির অভিযোগে মামলা দেওয়ার ঘটনা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে একটা অস্বস্তির প্রকাশ ছিল বলা যায়। তার বক্তব্য ছিল গুটি কয়েক লোকের কারণে সরকারের বদনাম হচ্ছে। তিনি উল্লেখ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। সিনিয়র মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন ঘটনাটি তাদের জন্য অস্বস্তিকর, তবে যেহেতু মামলা হয়েছে আইনগতভাবেই গ্রেপ্তারকৃত সাংবাদিক ন্যায় বিচার পাবেন বলে তিনি মনে করেন। একজন সাংবাদিক, সে তাকে জেলের অভ্যন্তরে যেতে হয়েছে, সেটা তো অস্বস্তিকর বটেই। অনেক সমালোচনা হচ্ছে মিডিয়াতে, আন্তর্জাতিক পর্যায়ে। তারপরেও সত্যটা বেরিয়ে আসুক। জেলে নিয়েছে একটা স্পেসিফিক এলিগেশনের ভিত্তিতে, যে রাষ্ট্রীয় গোপনীয়তা বা রাষ্ট্রীয় জরুরি ফাইল বা জরুরি বিষয়ে একজন সাংবাদিক সেটা নেওয়ার চেষ্টা করেছে, সেটা মামলা হয়েছে। মামলাটা যা হয়েছে, কিন্তু তার প্রতি যেন কোনো হয়রানি না হয়, সে যেন সুবিচার পায়, এবং আমি আশা করি অবশ্যই সে পাবে। রোজিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক নেতারা আইনমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সাথে গত কয়েকদিনে কথা বলেছেন। তাতেও মন্ত্রীরা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন, কিন্তু আদালতে জামিনের আবেদনে সরকারি আইনজীবীর বিরোধিতা করতে দেখা গেছে। সেখানে জামিনের অপেক্ষার সময় বেড়েছে। এমন প্রেক্ষাপটে একজন মন্ত্রীও বিবিসির সাথে আলাপকালে বলেছেন পরিস্থিতিটা তার কাছেও আশ্চর্যজনক মনে হয়েছে। তাহলে শেষ পর্যন্ত সরকার কি অবস্থান নিচ্ছে এ নিয়ে নানা আলোচনা চলছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন অন্য সাংবাদিক নেতাদের নিয়ে ঘটনার প্রথম দিনেই কয়েকজন মন্ত্রীর সাথে কথা বলেছিলেন। তিনি বলেছেন সে সময়ই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগের পক্ষেই আইনগতভাবে এগোনোর অবস্থান তুলে ধরেছিলেন। যখন ঘটনাটি ঘটে তখনই কথা বলেছি, সারাদিনই কথা বলেছি। তারপরে আমরা দেখা করেছি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তখন যেটা মনে হয়েছে যে তারা পজিটিভ, সাংবাদিকদের সঙ্গে কোন রকম দূরত্ব তৈরি হোক, তারা সেটা চান না। টোনটা যদি আপনি বলেন, তো আমার মনে হয় যে তারা এটা বলতে চেয়েছেন যে যদি তদন্ত হলে, যদি অপরাধ করেনি এটা প্রমাণ হলে তো আর কিছু করা, মানে এটা তো হয়েই গেল। তবে আমরা যতদিন জামিন হয় না বা হচ্ছে না, তার প্রতি সদয় আচরণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ওই দিনই কথা হয়েছিল, যেদিন তাকে আটকে রাখা হয়েছিল, ওই দিন বিকালের দিকে কথা হয়েছে। তো আমাকে তিনি যেটা বলেন যে তিনি ফাইল নিজের শরীরের মধ্যে লুকিয়ে রেখেছিল, এটা খুবই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইল। ঠিক হয়নি এটাই তিনি বুঝাচ্ছেন, যে এই কথাটাই তিনি বারবার, মানে খুব ভালো কঠোরভাবেই বলেছেন। তবে মন্ত্রীদের যারাই কথা বলছেন তারা এটা স্পষ্ট করে বলেছেন যে যেহেতু মামলা হয়েছে, ফলে আইনগতভাবেই সমাধান খুঁজতে হবে। অন্যদিকে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোরও অনেক নেতা সামাজিক মাধ্যমে তাদের অস্বস্তির কথা প্রকাশ করেছেন। তারা আলোচনার মাধ্যমে ঘটনার ব্যাপারে দ্রুত সমাধান চাইছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে তারা মনে করছেন। আমরা মনে করি যে সরকার এবং গণমাধ্যম, সাংবাদিকরা একে অপরের পরিপূরক। এই জায়গাটা সম্পর্কটা নষ্ট হওয়াটা কারোর জন্য এটা সুখকর নয়। আমরা যেটা মনে করি যে ঘটনায় ঘটেছে এটাকে দ্রুত সকলে বসে একটা
সুন্দর একটা সমাধান করে নেওয়াটাই ভালো। এবং সেই পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর থেকে সংবাদ সংগ্রহের জন্য যে সাংবাদিকদের সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু গাইডলাইন থাকলে বা তৈরি করা হলে পরে ভবিষ্যতে আর এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটা থেকে সকলেই স্বস্তি পাবে। এদিকে সাংবাদিকদের সংগঠনগুলো তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে। কাদির কল্লোল। শ্রোতাদের এখানে জানিয়ে দিই, বিবিসি বাংলা শনিবারের ফোন ইনের বিষয়ে বাংলাদেশে সরকারের কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন উপায়ে সরকারি নথিপত্র সংগ্রহ করতে হয়, কিন্তু সাংবাদিক রোজিনা ইসলামের ক্ষেত্রে সরকার এটিকে অপরাধ হিসাবে গণ্য করছে। এই ব্যাপারে আপনার কি মত? এ নিয়েই হবে বিবিসি বাংলার শনিবারের ফোন ইন। যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। বাংলাদেশের দক্ষিণ পূর্বে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে গত দুদিনে 40 জনেরও বেশি লোকের করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত হওয়ার পর পুরো টেকনাফ এবং উখিয়ায় কঠোর লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। উখিয়া এবং টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গত এক সপ্তাহ ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারে শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনের কার্যালয় বলছে যে ক্যাম্পগুলোতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ অব্যাহত রাখা হবে। ঢাকা থেকে ফারহানা পারভিন। দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারের 2টি উপজেলা উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে 34টি। এর মধ্যে উখিয়াতে আছে 26টা আর টেকনাফে আছে 8টা ক্যাম্প। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা বলছেন, 34টা ক্যাম্পের মধ্যে 5টা ক্যাম্পে হঠাৎ করেই করোনা ভাইরাস সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। তাই সতর্কতার অংশ হিসেবে তারা সরকারের চলমান লকডাউনের বিধিনিষেধগুলো আরও কঠোরভাবে এখানে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। মিস্টার শামসুদ্দৌজা বলছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্যাম্পগুলোতে এই বিধিনিষেধ বহাল থাকবে। পরশু 270 জনের মধ্যে 45 জন হয়েছে। আমাদের এত বেশি হয় না, সাপ্লি রাইজ করেছে। এই জন্য 5টা ক্যাম্প উখিয়ার হচ্ছে ক্যাম্প 2 ওয়েস্ট 3, 4, 15 আর টেকনাফের হচ্ছে ক্যাম্প 24। এগুলি কঠোর হচ্ছে আমরা এখন বলছি ফুড ডিস্ট্রিবিউশন আর মেডিকেল, এটা ছাড়া অন্য কিছু যাবে না। আর এটার ক্ষেত্রেও যথাসাধ্য হিউম্যান রিসোর্স যত কম ব্যবহার করা যায়। আর পুলিশ এবং আমাদের ক্যাম্প ইনচার্জ তাদেরকে বলা হয়েছে মানুষ যাতে ওই ক্যাম্পগুলি ইন্টার ক্যাম্প মুভমেন্ট বা ওদের মুভমেন্ট ব্লক মুভমেন্টও যা রেস্ট্রিক্টেড করা। কমিউনিটি গ্যাদারিং এমনি তো নিষেধের মাঝে আরেকটু কড়াকড়ি করা, লুক আফটার করা, দেখভাল করা। এটা গতকাল আমরা ইস্যু করেছি, গতকাল থেকে শুরু হয়েছে। আর দেখা যাক, আমরা এটা কিছুদিন পর এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে যখন দেখবো তখন। এসব ক্যাম্পগুলোর তত্ত্বাবধানে যেহেতু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কাজ করছে, তাই ক্যাম্পের বিষয়ে পৃথক সিদ্ধান্ত রয়েছে। তবে ক্যাম্পের বাইরের এলাকা এবং জনসাধারণের জন্য স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশের সরকার ঘোষিত যে বিধিনিষেধ আগামী 23শে মে পর্যন্ত কার্যকর রয়েছে, কক্সবাজারের জেলার উখিয়া এবং টেকনাফে সেটা আরও বেশ কিছুদিন বাড়ানো হয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলছেন, আজ থেকে 30শে মে পর্যন্ত অর্থাৎ 10 দিন তারা টেকনাফের সাথে অন্যান্য উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। টেকনাফ উপজেলায় আমাদের গত বেশ কিছুদিন ধরে আমাদের করোনা ভাইরাসের সংক্রমণের ট্রেন্ড যেটা আমরা দেখছি খুবই ঊর্ধ্বগতির, এবং এখানে রোহিঙ্গা কমিউনিটি আছে এবং বিভিন্ন এনজিও কাজ করে। সবকিছু মিলিয়ে এই নিয়ন্ত্রণ করার লক্ষ্যে যেহেতু সাম্প্রতিক পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, টেকনাফ থেকে কেউ বাইরে যাওয়া খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে না। এটা হলো একান্তই ইমার্জেন্সি কোনো সেবা বা প্রয়োজন ছাড়া কেউ যেতে পারবে না। টেকনাফের ভিতরের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা আগের মতোই সরকারি গতানুগতিক নির্দেশনা এমনিতে আছে। সরকারি দপ্তরগুলো ইমার্জেন্সি সার্ভিস ছাড়া অন্য দপ্তর খোলা নেই এখন পর্যন্ত। তারপরে আমাদের বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবে না, আমরা ওইটাই এনফোর্স করছি। তিনি আরও বলছেন, মানুষের চলাচল সীমিত করার জন্য দোকানপাট বিকাল 5টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, তারা প্রাথমিকভাবে এই কঠোর বিধিনিষেধ
উখিয়ার জন্য আজ থেকে ২৮ তারিখ পর্যন্ত দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সেটা বাড়ানো হবে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে উখিয়া স্বাস্থ্য অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যারা থাকেন তারা যে ক্যাম্পের মধ্যে বসবাস করেন তেমনটা একেবারেই নয়। তারা স্থানীয় বাজারে প্রতিনিয়ত যাতায়াত করছেন। একইভাবে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ক্যাম্পের ভেতরে যাচ্ছেন। এখন ক্যাম্পগুলো প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এলাকা হয় সেখানে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহানা পারভিন। ভারতে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই করোনা থেকে সেরে ওঠা রোগীদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক রোগের সংক্রমণ বাড়ছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন। যদিও এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে কয়েকটি জাতীয় সংবাদপত্র নিজেদের জোগাড় করা তথ্যের ভিত্তিতে বলছে অন্তত ৭,০০০ মানুষের মধ্যে এই সংক্রমণ দেখা গেছে এবং মারা গেছেন ২০০-রও বেশি। সবথেকে বেশি ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। চিকিৎসকরা বলছেন, করোনা রোগীদের সংখ্যা যখন দৈনিক ৪ লক্ষের বেশি নতুন সংক্রমণ থেকে ধীরে ধীরে দৈনিক ২.৫ লক্ষে নেমেছে, তখনই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। মহারাষ্ট্রেই সবথেকে বেশি সংক্রমণ পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার বলছে, এখনও পর্যন্ত অন্তত ১৫০০ মানুষ এই ছত্রাক সংক্রমণের শিকার হয়েছেন, মারা গেছেন ৯০ জন। মহারাষ্ট্রের নাগপুর শহরের নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শৈলেশ কোথালকার গত প্রায় ২ মাসে ১৩২ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের অপারেশন করেছেন। বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, Initially, we got patients from the cities, and then of late, we were having the rural population which were. ডক্টর কোথালকারের কথায় এখনো পর্যন্ত শহরাঞ্চলের রোগীরাই মিউকোরমাইকোসিসের চিকিৎসা করাতে আসছেন। তবে করোনা সংক্রমণ এবং তা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা এখন গ্রামাঞ্চলেও বাড়ছে। তাই তারা ধারণা করছেন ১০-১৫ দিনের মধ্যে গ্রাম থেকেও ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীরা আসতে শুরু করবেন। কিন্তু তাদের বেশিরভাগেরই হয়তো চিকিৎসা করানো সম্ভব হবে না, কারণ এই সংক্রমণের চিকিৎসা খুব ব্যয়বহুল। অপারেশন ছাড়া যে প্রধান ওষুধ দিয়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের চিকিৎসা হয়, সেই অ্যাম্ফোটেরিসিন বি ওষুধটির অভাবও সারা দেশেই রয়েছে। তাই কিছু কিছু রোগীকে ফিরিয়ে দিতে তারা বাধ্য হচ্ছেন, বলছিলেন ডাক্তার শৈলেশ কোথালকার। ইতিমধ্যেই কয়েকটি রাজ্য ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণকে মহামারী ঘোষণা করে দিয়েছে। আর জাতীয় পর্যায়ে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত সব রোগের তথ্য জোগাড় করতে কেন্দ্রীয় সরকার মহামারী আইন অনুযায়ী এটিকে প্রজ্ঞাপিত রোগ বলে ঘোষণা করেছে, যাতে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে এই সংক্রমণ নিয়ে কেউ ভর্তি হলেই সেই তথ্য সরকারের কাছে থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, অনেক ক্ষেত্রেই মিউকোরমাইকোসিস চিহ্নিতকরণে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই রোগীরা হাসপাতালেও আসছেন অনেক পরে, যার ফলে শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা আর সম্ভব হচ্ছে না, অপারেশন করে বাদ দিতে হচ্ছে শরীরের সংক্রমিত অংশগুলি। কলকাতার নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার ধ্রুব রায় ব্যাখ্যা করছিলেন কেন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তদের চিহ্নিতকরণে দেরি হয়ে যাচ্ছে। এটা যখন পেশেন্ট রিকভার করে, রিকভারি স্টেটে কিংবা রিকভার করে গেছে, তারপরে এটা বয়ে যায়, তখন অনেক দেরি হয়ে যায়। প্রেজেন্টিং সিমটমস আর কোয়াইট লেট। নাক, চোখের পেছন দিকটা এবং ব্রেন, এই জায়গাটাতে এইগুলো চোখে দেখা যায় না, এটাই প্রবলেম। আর এগুলো প্রেজেন্টিং সিমটমস গুলো অনেকে এটাকে নেগলেক্ট করে, বুঝতে পারে না, পেশেন্টও বুঝতে পারে না, ডাক্তাররাও যদি সাসপিশিয়াস না থেকে বুঝতে পারবে না, এবং ডায়াগনোসিসটা লেট হয়। এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। এটা ডাক্তার রায় আরও বলছিলেন, কোভিড চিকিৎসার সময় অতিমাত্রায় স্টেরয়েড দেওয়া যেমন ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের অন্যতম কারণ, তেমনি যে নল দিয়ে রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে সেখান থেকেও এই সংক্রমণ ছড়াতে পারে। অক্সিজেনের অভাবের ফলে এখন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এক রোগীর ব্যবহার করা সিলিন্ডার ও হিউমিডিফায়ার জীবাণু নাশ না করেই অন্য রোগীকে দিয়ে দিচ্ছেন। ব্ল্যাক ফাঙ্গাস ছড়াতে পারে এই পথেও। ডাক্তার রায় বলছিলেন, করোনা রোগীর চিকিৎসার সময় যদি মুখ আর নাক বিটাডিন দিয়ে পরিষ্কার করা হয়, তাহলেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ রোখা যেতে পারে। তবে তাতেও মিউকোরমাইকোসিস সংক্রমিত রোগীর সংখ্যা কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে তা নিয়ে সন্দেহ আছে চিকিৎসক মহলেই। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। এবারে আজকের বিশেষ রিপোর্ট। বাংলাদেশে সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের পর তার বিরুদ্ধে নথি চুরি বা সরকারি ফাইলের ছবি তোলার অভিযোগ আনা হয়েছে, যদিও তিনি বা তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুর্নীতি নিয়ে রিপোর্ট করার কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে যে অনুসন্ধানী সাংবাদিকরা জনস্বার্থে দুর্নীতি বা অনিয়মের বিষয়ে কৌশলে তথ্য বের করতে না পারলে অনুসন্ধানী সাংবাদিকতার সুযোগ কতটা থাকবে। ঢাকা থেকে এ নিয়ে শুনুন রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন।
ঢাকায় সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর সোমবার রাতে থানায় হস্তান্তরের পর থানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করছিলেন গণমাধ্যম কর্মীরা। মিস ইসলাম অনুসন্ধানী সাংবাদিক হিসেবে ঢাকায় সুপরিচিত এবং তার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে যে তিনি মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তার কক্ষে থাকা নথি চুরি এবং একটি ফাইলের ছবি তুলেছেন যাতে তাদের ভাষায় দেশের জন্য গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ছিল। তবে তার পরিবার স্পষ্ট করেই বলেছে সাম্প্রতিক কিছু দুর্নীতির রিপোর্টের কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, অনুসন্ধানী সাংবাদিকরা তাহলে কিভাবে জনস্বার্থে গোপন তথ্য বের করে তা প্রকাশ করবেন? তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, তথ্য চুরি না করেও সরকারের কাছ থেকে তথ্য পাওয়ার সুনির্দিষ্ট নিয়ম আছে এবং সে পদ্ধতি অনুসরণ করে যে কোনো তথ্য পাওয়া সম্ভব বলে তিনি দাবি করেছেন। মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, সেই আবেদনের প্রেক্ষিতে যদি মন্ত্রণালয় থেকে পাওয়া না যায় তাহলে সেটি তথ্য কমিশন আছে, তথ্য কমিশনে আবেদন করতে পারে। 2014 সালে তথ্য কমিশন গঠিত হওয়ার পর 1,19,831টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। শুধু সেই তথ্যই তিনি পাবেন না যেটি নন ডিসক্লোজার আইটেম, অন্য যে কোনো কিছু তিনি পেতে পারেন। এবং তথ্য কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে কেউ যদি কিছু না দেয় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের যিনি দিবেন না তিনি দায়ী হবেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অনেকের বিরুদ্ধে করা হয়েছে, জরিমানা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার চেষ্টা করে সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের নিয়ে দুর্নীতি, অনিয়ম কিংবা অব্যবস্থাপনার বিষয়ে তথ্য পাওয়ার উদাহরণ নেই। সাধারণ তথ্য বা যেগুলো সরকারকে বিব্রত করবে না, সাধারণত এমন তথ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পাওয়া যায়। যেমন গত বছর স্বাস্থ্য খাতেরই একটি বিষয়ে তথ্য পেতে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন ঢাকার একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক আসিফ জাহাঙ্গীর। তিনি বলছেন, গত বছর মার্চে করোনা সংক্রমণ শনাক্তের পর করোনা ব্যবস্থাপনার একটি বিষয়ে প্রতিবেদনের জন্য তথ্য পেতে তিনি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন। যোগাযোগ করার পর উনি কোনো তথ্য দিতে রাজি না হওয়ার পর বলল যে আপনি অফিসে এলে আসেন, তথ্য অধিকার আইনে অ্যাপ্লিকেশন করেন। তো আমি পরে তথ্য অধিকার আইনে অ্যাপ্লিকেশন করে ওনার কাছে গেলাম। তো যাওয়ার পরে উনি বলল যে আপনি আমাদের তথ্য কর্মকর্তা আছে তার কাছে যান। তো আমি আবার তথ্য কর্মকর্তার কাছে আসলাম। তথ্য কর্মকর্তা উনি চিঠিটা নেওয়ার পরে প্রায় 1-1.5 মাস 2 মাসের মতো চলে যাওয়ার পরে আমি ফলো আপ নিচ্ছিলাম, তারা কোনো উত্তর আমাকে করলেন না। আমি আবার ওই লাইন ডাইরেক্টরের কাছে গেলাম। এরকম অন্তত 5-7 বার আমরা দফায় দফায় যোগাযোগ করবার চেষ্টা করেছি। সর্বশেষ কমপক্ষে 6 মাস পরে তারা আমাকে মেইলে জানিয়ে দিয়েছে যে আপনাদেরকে আসলে কোনো তথ্য আমরা দিতে পারবো না। তথ্য অধিকার আইনে অনিয়ম বা দুর্নীতি বিষয়ক তথ্য চাইলে সেটি সরকারি দপ্তরগুলো দিয়েছে এমন কোনো নজির তো নেই, বরং অনেক ক্ষেত্রে মাসের পর মাসে আবেদনের কোনো জবাবও দেয়া হয় না। তাহলে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তথ্য তুলে নিয়ে এসে তা জনস্বার্থে প্রকাশের জন্য কোন পথ অবলম্বন করেন সাংবাদিকরা? মিস্টার জাহাঙ্গীর বলছেন, আবেদন করে তথ্য না পেয়ে পরে তিনি তার সোর্সকে ব্যবহার করে পুরো তথ্যপাত্য সংগ্রহ করে একটি প্রতিবেদন প্রচার করেছেন ওই কাজ শুরুর প্রায় 1 বছর পর। প্রায় 1 বছর পরে এই রিপোর্টটা আমাকে অনিয়ার করতে হয়েছে। কিছু লোকজন তো আমাদের নিজস্ব সোর্স থাকেই, নিঃসন্দেহে আপনি জানেন এটা, আমি আসলে নাম বলতে চাচ্ছি না। ওই সমস্ত সোর্স যারা ওই দপ্তরেই কাজ করেন, অফিসিয়ালি কোথাও কোনো জায়গায় যদি অ্যাপ্লিকেশন করার পরে তথ্য না পাই, তখন আমরা ব্যক্তিগত কিছু সোর্স বিল্ড আপ করি বা সেই টাইপের সূত্র থেকে আমরা আসলে তথ্যগুলো সংগ্রহ করি এবং সেই তথ্যের ভিত্তিতেই পরে আমি আসলে এই প্রতিবেদনটি তৈরি করি। আর বাংলাদেশ সচিবালয়, সংসদ সচিবালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন সহ সরকারি নানা মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের যেসব জায়গায় জনস্বার্থ সম্পর্কিত তথ্যপাত্য নির্ভর কাজ বেশি হয়, সেখান থেকে তথ্য মূলত এভাবেই সংগ্রহ করেন সাংবাদিকরা। সংসদের স্থায়ী কমিটি বা সংসদীয় কমিটিগুলোতে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের নানা বিভাগ থেকেই প্রতিনিয়ত নানা গোপনীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেগুলো গণমাধ্যমেও আসে। অথচ নির্দিষ্ট সভার পর সেসব প্রতিবেদন কখনোই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের দেয়া হয় না, যেমনি আসে না সচিবালয়ে হওয়া অনেক সভার খবরও। সচিবালয়ে কাজ করা একজন নারী সাংবাদিক বলছেন, তথ্য পেতে সোর্সকে টাকা দেওয়ার অভিজ্ঞতাও তার আছে, তবে তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এ প্রতিবেদনে তার কাজের অভিজ্ঞতা শুনুন আমারই এক সহকর্মীর কণ্ঠে।
আমার সোর্স মন্ত্রী, সচিব, লিফটম্যান এবং অফিস সহকারী সহ সব পর্যায়ে আছে। সব ধরনের সোর্সই মেনটেন করতে হয়। সত্যি বলতে আমাকে পয়সাও দিতে হয়। যার যতটুকু চাহিদা সেটা পয়সা বা অন্য কোনোভাবে সহায়তা করা হোক, যে কোনোভাবে কনভিন্স করা, যার মাধ্যমে আমি তথ্য পেতে পারি, সেখানে সেই পন্থা নিতে হয়। আরও ব্যাপক পরিসরে বড় ধরনের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এসব নানা কৌশলের চর্চা আছে বিশ্বজুড়েই। এমনকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশেই আলোচিত হয়েছে আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের সেনাপ্রধান ও তার ভাইদের নিয়ে তৈরি করা ওই প্রতিবেদনটিতে বেশ কিছু গোপন ফিল্মিং এবং সূত্রের দেয়া তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে। আবার ল্যাটিন আমেরিকায় গত দশকের শুরুতে বহুল আলোচিত ঘটনা ছিল অপারেশন কারওয়াশ, যেটি পুরো ল্যাটিন আমেরিকায় অনুসন্ধানী সাংবাদিকতাকেই বদলে দিয়েছিল বলে মনে করা হয়। সেখানকার কয়েকটি দেশের সাংবাদিকদের সম্মিলিত অনুসন্ধানে বেরিয়ে এসেছিল অন্তত 10 জন সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, মন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নাম, যারা কোটি কোটি ডলার ঘুষ নিয়েছেন। 2016 সালে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার 1,15,00,000 নথি জার্মান একটি দৈনিকের হাতে আসলে তারা সেগুলো অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট বা ICIG-কে দেয়। এসব প্রতিবেদনে দেখা যায় বিশ্বের নানা ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধান বা তাদের আত্মীয়রা অর্থ পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক শফিকুর রহমান বলছেন, সত্য উদ্ঘাটন করে সেই সত্যকে জনগণের সামনে উপস্থিত করতেই হবে। তবে এটা করতে গিয়ে কারো ক্ষতি করা যাবে না, আর সাংবাদিককেও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, এসব কারণেই অনুসন্ধানী সাংবাদিককে অনেক ক্ষেত্রেই নানা পন্থা অবলম্বন করে তথ্য আদায় করতে দেখা যায় উন্নত বিশ্বেও। ইনভেস্টিগেটিভ রিপোর্টের প্রয়োজনে, সত্য খুঁজে বের করার প্রয়োজনে অনেক সময় ঘুষ বা অন্যরকম সাপোর্ট সিস্টেম, অন্যরকম সুযোগ সুবিধা দিয়ে এই ধরনের তথ্য বের করার চেষ্টা করা হয়। এছাড়া আরো রয়েছে, সেটা হচ্ছে যে যেমন ধরুন জেলখানার ভেতরে গিয়ে পুরনো দিনের ঘটনা বা লাইব্রেরিতে গিয়ে পুরনো দিনের ঘটনা খুঁজে বের করে গবেষণা করা, এটাও একটা বড় রকম টেকনিক, বড় রকম মেথড। এইভাবে আমরা তথ্য নিয়ে তারপরে সেটাকে বিচার করি। এটা কিছু কিছু যে ভুল অন্যায় পথ আমরা ফলো করি না সেটা না, কিন্তু এটা করতে হয়। মিস্টার রহমান বলছেন, কোনো তথ্য ক্লাসিফাইড ঘোষণা না করা হলে বা আদালত যদি ক্লাসিফাইড বা রেস্ট্রিক্টেড ঘোষণা না করে, তাহলে সেটি জানার অধিকার জনগণের আছে। ভেতরের খবর, ইন ডেপথ নিউজ বের করে নিয়ে এসে জনসমক্ষে সব রকম তথ্য উপস্থিত করা, এটাই হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর মেইন পারপাস এবং মেইন মেথড। সরকারের যে ডকুমেন্ট থাকবে সেটা পাবলিক ইন্টারেস্টের ডকুমেন্ট থাকবে এবং জনগণের জানার একটা অধিকার রয়েছে, এবং সেভাবে সাংবাদিকদের জনগণের সামনে তুলে ধরার জন্য একটা বড় রকম দায়িত্ব রয়েছে। সেই জন্য ছবি তোলাটা অন্যায় নয় যদি ওটা ক্লাসিফাইড বা কোন রকম রেস্ট্রিক্টেড, মানে রেস্ট্রিকশন ইম্পোজ করা না হয় সেগুলোর উপরে। কিন্তু এসব করা না গেলে, অর্থাৎ যে কোনো উপায়ে যদি জনস্বার্থে ভেতরের খবর না আনা যায়, তাহলে সাংবাদিকতার কি হবে? গণমাধ্যম কর্মীদের অনেকে মনে করেন, অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প পন্থাগুলোর পথ রুদ্ধ হলে একদিকে তথ্য পাওয়া যেমন কঠিন হবে, তেমনি দুর্নীতি বা অনিয়ম প্রতিরোধে ভেতর থেকে যারা তথ্য দিয়ে সহায়তা করতে চান তারাও সাংবাদিকদের সহায়তা করতে সাহস পাবেন না। ফলে বাধাগ্রস্ত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা। তবে এর ভিন্ন মতো আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক কাবেরী গায়েন বলছেন যে, সাময়িক সমস্যা এলেও সাংবাদিকরা কখনোই জনস্বার্থে তথ্য পেতে বাধা ধরা নিয়মের মধ্যে আটকে থাকবেন না বলেই মনে করেন তিনি। কোনো তথ্য যদি জনস্বার্থ সংশ্লিষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সাংবাদিক যতদূর সম্ভব তার পক্ষে তিনি চেষ্টা করবেন সেই তথ্যটাকে নিয়ে এসে পরিবেশন করবার জন্য। এবার সাংবাদিকরা যেভাবে একত্রিত হয়েছেন, তারা যদি এই মর্মে স্থির থাকেন যে তারা আসলে সাংবাদিকতাই করতে চান, তারা কেবলমাত্র পিআর জার্নালিজম করতে চান না, সেক্ষেত্রে তো তারা নিঃসন্দেহে ভালো করে রিপোর্ট তৈরি করবেন এবং আমি আবারও বলছি, জনস্বার্থে তথ্য বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন বিটে তাদের সোর্স তৈরি করবেন, সোর্সের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং তাদের কাছ থেকে প্রকৃত তথ্যটি নিয়ে এসে সংবাদ পরিবেশন করবেন বলেই আমি বিশ্বাস করি। আবার সাংবাদিকরা অনেকে আশা করছেন যে পরিবেশ প্রতিকূল হলেও এর মধ্য দিয়েই কাজের সুযোগ বের হবে। তবে নিঃসন্দেহে এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাংবাদিকতার পরিবেশ কতটা থাকবে তার উপর।
আবার সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে যে মামলা করা হয়েছে সেই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেও অনেকের দৃষ্টি থাকবে। শুনছিলেন রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন। শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন